কেমন আছেন সবাই? আজকে আমরা খুব সাধারণ একটা ঘটনা দিয়ে শুরু করব, কিন্তু ধীরে ধীরে সব কিছু এমন এক জায়গায় পৌঁছাবে যেখানে আপনি নিজেই ভাববেন, এটা কি সত্যি? আপনি শুনছেন ভয়েড স্টেশন। এখানে আমরা গল্প বলি, যেগুলো শোনার পর মানুষ লাইট নিভিয়ে ঘুমাতে সাহস পায় না। আর আপনার নিজের জীবনে যদি কখনো এমন কিছু ঘটে থাকে যেটা আজও কাউকে বলতে দ্বিধা হয়, তাহলে সেটা আমাদের লিখে পাঠাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস voidstationstory@gmail.com। আর এমন অজানা রহস্যময় গল্প নিয়মিত পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের গল্প। আপনি শুনছেন ভয়ের স্টেশন, যেখানে রাত কথা বলে আর ভয় গল্প হয়ে বেঁচে থাকে। আমার নাম তামিম। আমার বড় ভাই জুনায়েদ ছিলেন এলাকার অত্যন্ত সাহসী একজন মানুষ, কিন্তু সেই সাহসী একদিন তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল। জুনায়েদের জীবনের এই ঘটনাটি ছিল অত্যন্ত রহস্যময়। চলুন কথা না বাড়িয়ে মূল ঘটনায় প্রবেশ করি। ঘটনাটি শুরু হয়েছিল আজ থেকে প্রায় বছর 3 আগে। জুনায়েদ ভাই তখন স্থানীয় এক কলেজের ছাত্র। প্রতিদিন বিকেলে তিনি আমাদের গ্রামের শেষ মাথায় থাকা পুরনো জমিদার বাড়ির পাশের মাঠ দিয়ে ফুটবল খেলতে যেতেন। জায়গাটা নিয়ে মানুষের মধ্যে অনেক রকম কুসংস্কার আছে। কেউ বলে এখানে আগে নরবলি দেওয়া হতো, আবার কেউ বলে এখানে জিনের আস্তানা। জুনায়েদ ভাই এইসব একদমই বিশ্বাস করতেন না। সেদিন ছিল অমাবস্যার রাত। ফুটবল খেলা শেষ করে ফিরতে তার একটু দেরি হয়ে গেছিল। জমিদার বাড়ির পাশ দিয়ে আসার সময় তিনি দেখলেন রাস্তার পাশের একটা শেওলা ধরা গর্তের ভেতর কি যেন একটা চকচক করছে। কৌতূহলবশত তিনি কাছে গিয়ে দেখলেন একটি ছোটো মাটির হাঁড়ি, লাল কাপড় দিয়ে শক্ত করে মুখ বাঁধা, কাপড়ের উপর সিঁদুর দিয়ে অস্পষ্ট নকশা করা। জুনায়েদ ভাই ভাবলেন হয়তো কেউ কোনো মূল্যবান জিনিস লুকিয়ে রেখেছে। তিনি ভুল করে সেই হাঁড়িটি হাতে তুলে নিলেন। হাঁড়িটি স্পর্শ করার সাথে সাথে একটা তীব্র পচা গন্ধে তার নাক কুঁচকে এলো। মনে হলো কয়েক মাস ধরে কোনো পচা মাংস সেখানে ভরে রাখা হয়েছে। তিনি ভাবলেন এটি কোনো নিধি হতে পারে, তাই বাড়িতে নিয়ে এলেন। বাড়িতে আসার পর থেকেই শুরু হলো অদ্ভুত সব কাণ্ড। জুনায়েদ ভাই যখন হাঁড়িটি তার ঘরের আলমারির উপর রাখলেন, ঠিক সেই মুহূর্তেই সারা ঘরে একটা থমথমে ভাব নেমে এলো। মা রান্নাঘর থেকে চিৎকার করে বললেন, তামিম, ঘরে কিসের পচা গন্ধ? কোনো মরা ইঁদুর পড়ে আছে নাকি? আমরা সারা ঘর খুঁজলাম, কিন্তু কোনো পচা জিনিসের হদিশ পেলাম না। অথচ গন্ধটা ক্রমে অসহ্য হয়ে উঠেছিল। সেই রাতে জুনায়েদ ভাই ঘুমাতে গেলেন। তখন রাত আনুমানিক 3টা। হঠাৎ পাশের ঘর থেকে তার অমানুষিক গোঙানি শুনে আমার ঘুম ভেঙে গেল। আমি দৌড়ে গিয়ে তার ঘরে ঢুকলাম। দেখলাম জুনায়েদ ভাই বিছানায় পিঠ টান টান করে শুয়ে আছেন, কিন্তু তার চোখ দুটো সম্পূর্ণ উল্টে গেছে। শুধু সাদা অংশটা দেখা যাচ্ছে। তার হাত পাগুলো কাঁপছে আর মুখ দিয়ে অনবরত লালা গড়িয়ে পড়ছে। আমি তাকে ধাক্কা দিয়ে জাগানোর চেষ্টা করলাম। জাগার সাথে সাথে জুনায়েদ ভাই একটা বিকট চিৎকার দিলেন। তার সারা শরীর ঘামে ভেজা। তিনি থরথর করে কাঁপছিলেন আর আঙ্গুল দিয়ে জানালার পর্দাটার দিকে ইশারা করছিলেন। আমি টর্চ জ্বালিয়ে দেখলাম সেখানে কিছুই নেই, কিন্তু জুনায়েদ ভাই কাপা গলায় বললেন, তামিম, ওই ছায়াটা দেখলি না? ও আমার বুকের উপর উঠে বসেছিল। আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না। পরদিন সকালে আমরা লক্ষ্য করলাম জুনায়েদ ভাইয়ের বিছানার চাদরটা গোল হয়ে পুরো কালো হয়ে গেছে, ঠিক যেখানে তার বুক ছিল। কিন্তু ঘরে কোনো আগুন বা ধোঁয়া ছিল না। এমনকি তার গেঞ্জিতে কোনো পুরা দাগ নেই, শুধু চাদরটাই ছাই হয়ে গেছে। আমার কেন জানি সেই লাল কাপড় মোড়ানো হাঁড়িটার দিকে চোখ গেল। আমি দেখলাম সেই সিঁদুরের নকশাটা লাল ছিল, সেটা এখন কুচকুচে কালো হয়ে গেছে। জুনায়েদ ভাই তখন থেকে ঝিমিয়ে পড়তে শুরু করলেন। যে মানুষটা একাই 10 জনের সাথে পাল্লা দিয়ে কথা বলতেন, তিনি আজ একদম চুপচাপ। আমি বুঝতে পারলাম ভাইয়া জমিদার বাড়ি থেকে শুধু একটা মাটির হাঁড়ি নিয়ে আসেনি, তিনি সাথে করে নিয়ে এসেছেন একটা ভয়াবহ অন্ধকার। প্রথম রাতের সেই ঘটনার পর জুনায়েদ ভাই পুরোপুরি বদলে গেলেন। তিনি আর আগের মতো হাসাহাসি করেন না, এমনকি খাওয়া দাওয়ার প্রতিও তার কোনো রুচি নেই।
সারাদিন অন্ধকার ঘরে দরজা বন্ধ করে বসে থাকেন। আমরা ভাবছিলাম হয়তো তিনি কোনো মানসিক ট্রমার শিকার হয়েছেন, কিন্তু পরদিন সকালে যা দেখলাম তা আমাদের সব যুক্তি ধুলো মিশিয়ে দিল। জুনায়েদ ভাই সেদিন সকালে অনেক দেরিতে ঘর থেকে বের হলেন। তার মুখটা ফ্যাকাশে, চোখ দুটো গর্তে বসে গেছে। তিনি যখন গোসল করতে যাওয়ার জন্য গেঞ্জিটি খুললেন, আমি তার পেছনে দাঁড়িয়েছিলাম। আমি চিৎকার করে পিছিয়ে গেলাম। জুনায়েদ ভাইয়ের পিঠ জুড়ে লম্বালম্বিভাবে 3টি গভীর আঁচড়ের দাগ। মনে হচ্ছিল কোনো বন্য জানোয়ার তার তীক্ষ্ণ নখ দিয়ে তার পিঠের চামড়া উপড়ে নিয়েছে। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, দাগগুলো থেকে রক্ত বের হচ্ছিল না, বরং সেখান থেকে এক ধরনের কালচে রঙের কষ গড়িয়ে পড়ছে। মা কান্নায় ভেঙে পড়লেন। বাবা জুনায়েদ, তোর পিঠে এই দশা কে করল? জুনায়েদ ভাই ফিস ফিস করে বললেন, আমি জানি না মা। রাতে যখন ঘুমাই তখন মনে হয় কে যেন আমার পিঠের উপর নখ দিয়ে খামচাচ্ছে। আমি চোখ খুলতে পারি না, মনে হয় আমার চোখের পাতা কেউ আঠা দিয়ে আটকে রেখেছে। আমি ভাইয়ের ঘরে গিয়ে সেই মাটির হাঁড়িটি আবার লক্ষ্য করলাম। এবার দেখলাম হাঁড়িটির গায়ে আগে যে সিঁদুরের নকশা ছিল তার পাশে এখন মানুষের নখের আঁচড়ের মতো ছোট ছোট চিহ্ন ফুটে উঠেছে। মনে হলো হাঁড়িটি যেন জুনায়েদ ভাইয়ের শরীর থেকে শক্তি শুষে নিয়ে জীবন্ত হয়ে উঠেছে। বিকেলের দিকে জুনায়েদ ভাই ড্রেসিং টেবিলের সামনে চুল আঁচড়াতে গেলেন। হঠাৎ আমি পাশের ঘর থেকে একটি বিকট শব্দ শুনতে পেলাম, আয়না ভাঙার শব্দ। আমি দৌড়ে গিয়ে দেখি জুনায়েদ ভাই মেঝের উপর পড়ে আছেন এবং আয়নাটা হাজার টুকরো হয়ে ছড়িয়ে আছে। জুনায়েদ ভাই পাগলের মতো কাঁপছিলেন আর বলছিলেন, তামিম, এ আয়নার ভেতরে আমি নিজেকে দেখিনি। আমি দেখেছি একটা জ্যান্ত কঙ্কাল আমার দিকে তাকিয়ে হাসছে। তার হাতে একটা রক্তমাখা ছুরি ছিল। সেই রাত থেকে জুনায়েদ ভাই আয়না দেখলে আটকে উঠতেন। এমনকি ঘরের গ্লাসে নিজের প্রতিফলন দেখলেও তিনি হাত দিয়ে চোখ ঢেকে ফেলতেন। তিনি বলতে শুরু করলেন, ওরা আমাকে দেখেছে তামিম, আয়নার ভেতর থেকে ওরা আমাকে দেখছে। আমরা তখন স্থানীয় একজন ডাক্তারের কাছে গিয়েছিলাম, কিন্তু তিনি কোনো শারীরিক সমস্যার কথা বলতে পারলেন না। তবে তার প্রেসক্রিপশন নিয়ে ফেরার পর গ্রামের এক বৃদ্ধ আমাদের থামিয়ে বললেন, ছেলের পিঠের দাগ দেখেছিস? এটা কোনো অসুখ না, এটা হলো কুফরি নখ। কেউ ওর ওপর কুফরি কালাম করেছে। তাড়াতাড়ি কোনো সাচ্চা কবিরাজ খুঁজে বের কর, না হলে ছেলেটা পচে মরবে। সেই রাতে আমি জুনায়েদ ভাইয়ের ঘরের বাইরে থেকে লক্ষ্য করলাম, ঘরের বাতি বন্ধ থাকলেও ভেতর থেকে এক ধরনের লাল আলো বের হচ্ছে। আর সেই আলোর মাঝে শোনা যাচ্ছিল খুব নিচু স্বরে কারো বিড়বিড়ানি, যেন জুনায়েদ ভাই কারোর সাথে কথা বলছেন, কিন্তু উপাস থেকে কোনো উত্তর আসছে না। আয়না ভাঙার সেই ঘটনার পর জুনায়েদ ভাইয়ের মনের জোর যেন পুরোপুরি ভেঙে পড়ল। আমরা সবাই ভেবেছিলাম তিনি হয়তো শারীরিকভাবে অসুস্থ, কিন্তু তৃতীয় দিনে তার আচরণ এমন পর্যায়ে পৌঁছালো যা কোনো মানুষের স্বাভাবিক বুদ্ধিতে ব্যাখ্যা করা অসম্ভব। জুনায়েদ ভাই এখন আর মানুষের মতো খাবার খান না। মা অনেক যত্ন করে তার প্রিয় মাছের ঝোল আর ভাত রান্না করে দিলেন, কিন্তু ভাইয়া ভাতের থালার দিকে তাকিয়ে এক তীব্র ঘৃণা নিয়ে মুখ ফিরিয়ে নিলেন। তার নাকটা কুঁচকে যাচ্ছিল, যেন এই গরম ভাত থেকে কোনো পচা গন্ধ আসছে। তিনি শুধু পানি খাচ্ছিলেন, আর তাও খুব অদ্ভুতভাবে, গ্লাস ছাড়াই সরাসরি কল ছেড়ে দিয়ে। সেই রাতে আমি ঠিক করলাম জুনায়েদ ভাইয়ের উপর কড়া নজর রাখব। আমি আমাদের ঘরের জানালার একটা ফুটো দিয়ে বাইরের উঠোনের দিকে তাকিয়েছিলাম। রাত তখন প্রায় 2:30। চারপাশ নিঝুম, শুধু দূরে একটা শেয়াল ডেকে উঠল। হঠাৎ দেখলাম জুনায়েদ ভাইয়ের ঘরের দরজাটা খুব ধীরে ধীরে খুলে গেল। ভাইয়া ঘর থেকে বেরিয়ে এলেন। তার হাঁটার ভঙ্গিটা কেমন জানি অস্বাভাবিক। সোজা হয়ে না হেঁটে তিনি এক কুজো হয়ে বিড়ালের মতো নিঃশব্দে পা ফেলছেন। চাঁদের আলোয় তার চেহারা দেখে আমি আটকে উঠলাম। তার চোখের মনেগুলো যেন স্থির হয়ে গেছে, তার মুখটা একটু হা করা। তিনি উঠোনের কোণা থেকে সেই পুরনো গাব গাছের নিচে গিয়ে বসলেন। জায়গাটা সবসময় স্যাঁতসেঁতে আর অন্ধকার থাকে। জুনায়েদ ভাই হঠাৎ তার 2 হাত দিয়ে মাটি ঘুরতে শুরু করলেন। তার হাতের নখগুলো দিয়ে তিনি মাটির ভিতর এমনভাবে আঁচড় দিচ্ছিলেন যেন তিনি পাগলের মতো কিছু একটা খুঁজছিলেন। আমি ভয়ে ভয়ে ঘর থেকে বেরিয়ে তার পিছু নিলাম। ঝোপের আড়ালে লুকিয়ে আমি যা দেখলাম তা দেখে আমার পিত্তি শুকিয়ে গেল। জুনায়েদ ভাই মাটি খুঁড়ে বের করলেন একটা ছোট পাখির মৃতদেহ।
যা হয়তো কয়েকদিন আগেই মারা গিয়েছিল। তিনি সেটা হাতে নিয়ে গভীর আগ্রহে শুকলেন এবং তারপরই এক বীভৎস কাণ্ড করলেন। তিনি সেই কাঁচা মাংসটা দাঁত দিয়ে ছিঁড়ে খাওয়ার চেষ্টা করতে লাগলেন। ভাইয়া, আমি চিৎকার করে উঠলাম। জুনায়েদ ভাই ঝট করে আমার দিকে ফিরলেন। তার মুখে তখন লেগে আছে সেই মরা পাখির রক্ত, কিন্তু তার দৃষ্টিতে কোনো মমতা বা চেনা ভাব ছিল না। তিনি আমার দিকে তাকিয়ে এমন এক ভঙ্গি দিলেন যা কোনো হিংস্র পশুর গলা থেকেই বের হওয়া সম্ভব। তার গলার স্বরটা ছিল খসখসে আর ভারী, যেন তার ভেতরের কেউ একজন কথা বলছে। তিনি ফিসফিস করে বললেন, মাটি, আরো মাটি চাই। ওরা নিচে ঘুমিয়ে আছে, আমি ওদের জাগাতে চাই। আমি কোনো মতে দৌড়ে গিয়ে বাবাকে ডেকে আনলাম। আমরা যখন ল্যাম্প নিয়ে উঠোনে পৌঁছালাম, দেখলাম জুনায়েদ ভাই জ্ঞান হারিয়ে সেই গর্তটার পাশেই পড়ে আছেন। তার নখের ভেতর কাদা আর রক্ত মাখামাখি হয়ে আছে। সেই গর্তের ভেতর থেকে আমরা একটা ছোটো কাপড়ের পুটলি পেলাম, যার ভেতর ছিল কিছু পোড়া কয়লা আর একটা মরচে ধরা ব্লেড। পরদিন সকালে জুনায়েদ ভাইয়ের শরীর থেকে এক ধরনের পচা নোনা জল বের হতে শুরু করলো। তার গলার স্বর পুরোপুরি হারিয়ে গেছে। তিনি শুধু ডায়েরির একটা পাতায় হিজিবিজি করে একটা ছবি আঁকলেন, একটা মানুষের অবয়ব, যার বুক দিয়ে 7টি পেরেক বিধানো। ছবির নিচে শুধু একটি শব্দ লেখা ছিল, হাজেরা। আমি বুঝতে পারলাম ভাইয়াকে যে বান মারা হয়েছে তা এখন তার রক্তে মিশে গেছে। সময় দ্রুত ফুরিয়ে আসছে। জুনায়েদ ভাইয়ের আঁকা সেই 7টি পেরেকের ছবি আর হাজেরা শব্দটা আমাদের বাড়িতে কান্নার রুল ফেলে দিল। আমরা বুঝতে পারছিলাম ভাইয়া এখন আর নিজের নিয়ন্ত্রণে নেই। এক অদৃশ্য শক্তি তাকে তিল তিল করে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। দেরি না করে বাবা পাশের গ্রাম থেকে এক প্রবীণ আধ্যাত্মিক সাধক, যাকে সবাই বড় হুজুর বলে ডাকতেন, তাকে নিয়ে এলেন। বড় হুজুর বাড়িতে পা রাখতেই থমকে দাঁড়ালেন। তিনি জুনায়েদ ভাইয়ের ঘরের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বললেন, এই ঘরে বাতাস ভারী হয়ে গেছে। এখানে কুফরি কালামের জাল বিছানো হয়েছে। তিনি যখন জুনায়েদ ভাইয়ের ঘরে ঢুকলেন, ভাইয়া তখন বিছানায় কুঁকড়ে বসেছিলেন। হুজুরকে দেখে ভাইয়া হঠাৎ অমানসিক জোরে চিৎকার করে উঠলেন। সে চিৎকার কোনো মানুষের গলা দিয়ে বের হওয়া সম্ভব নয়। হুজুর ধমক দিয়ে বললেন, চুপ কর, তোর খেলা শেষ হতে চলল। তিনি জুনায়েদ ভাইয়ের তুষকের উপর হাত বুলাতে শুরু করলেন। হঠাৎ এক জায়গায় তার হাত থেমে গেল। হুজুর পকেট থেকে একটা ছোট ছুরি বের করে তুষকের কাপড় ছিঁড়ে ফেললেন। ভেতর থেকে বেরিয়ে এলো মানুষের আকৃতির একটা কাপড়ের পুতুল। পুতুলটার মুখটা খুব কুৎসিত করে আঁকা, আর ঠিক জুনায়েদ ভাইয়ের পিঠের উপর সেই 3 আঁচড়ের জায়গায় এখানেও লাল সুতা দিয়ে সেলাই করা। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো পুতুলটার শরীরে 7টি বিশাল মরচে ধরা পেরেক ছিল। একটি মাথায়, একটি গলায়, 2টি 2 কাঁধে, একটি পেটে এবং বাকি 2টি 2 পায়ে। হুজুর পুতুলটা হাতে নিয়ে বললেন, একে বলে 7 সলতের মরণবাণ। প্রতিটি পেরেক জুনায়েদের এক একটি ইন্দ্রিয়কে কবচ করে রেখেছে। গলার পেরেকের কারণে ও কথাও বলতে পারছে না, আর মাথার পেরেকের কারণে ওর হিতাহিত জ্ঞান হারিয়ে গেছে। আর এই যে পেটের পেরেক, এটাই ওকে দিয়ে পচা মাংস খাইয়েছে। ঠিক তখনই জুনায়েদ ভাই মেঝেতে পড়ে ছটফট শুরু করলেন। মনে হচ্ছিল কেউ যেন অদৃশ্য হাত দিয়ে তার শরীরের হাড়গুলো ভেঙে দিচ্ছে। হুজুর দ্রুত জানালার পর্দা সরিয়ে দিলেন এবং ঘরের কোনায় রাখা সেই নিষিদ্ধ মাটির হাঁড়িটির দিকে আঙ্গুল দেখালেন। হুজুর বললেন, তামিম, ওই হাঁড়িটা হলো এই জাদুর ব্যাটারি। যতক্ষণ ওই হাঁড়িটা আছে ততক্ষণ পুতুলটা থেকে একটা পেরেকও খোলা যাবে না। ওটা সরাতে গেলেই জুনায়েদের প্রাণ সংশয় হবে। হুজুর তার ঝোলা থেকে কিছু লোহা পোড়ানো পানি আর গোলাপ জল বের করে জুনায়েদ ভাইয়ের মুখে ছিটিয়ে দিলেন। ভাইয়া শান্ত হলেন ঠিকই, কিন্তু তার নাক দিয়ে অনবরত কালো রক্ত বের হতে লাগলো। হুজুর দীর্ঘশ্বাস ফেলে বললেন, রাত 12টা বাজার আগে আমাদের এই 7টি পেরেক খুলতে হবে। কিন্তু মনে রেখো, প্রতিটি পেরেক খোলার সময় শয়তানি শক্তি তোমাদের উপর আক্রমণ করবে। তোমরা কি তৈরি? আমি আর বাবা মাথা নাড়লাম, কিন্তু ঘরের ভেতর তখন তাপমাত্রা কমতে শুরু করেছে। ফাল্গুন মাসের রাতেও আমাদের হাড় কাঁপানো শীত লাগছিল। হঠাৎ দেয়ালের সেই মাটির হাঁড়িটা নিজে থেকেই কাঁপতে শুরু করলো।
এবং ভেতর থেকে এমন এক শব্দ ভেসে এলো যেন কেউ পাথরে পাথর ঘষছে। বড় হুজুর যখনই পুতুলটি হাতে নিয়ে জায়নামাজে বসলেন, তখনই বাইরের বাতাস হঠাৎ থেমে গেল। পুরো গ্রাম যেন এক অদ্ভুত নিস্তব্ধতায় ডুবে গেল। কিন্তু আমাদের ঘরের ভেতরে তখন এক নরকীয় তাণ্ডব শুরু হওয়ার অপেক্ষায়। জুনায়েদ ভাইকে 4 জন মানুষ মিলে শক্ত করে ধরে রাখা হয়েছিল, কারণ হুজুর জানিয়েছিলেন পেরেক খোলার যন্ত্রণা ভাইয়ার শরীরে সরাসরি আঘাত হানবে। হুজুর বিড়বিড় করে কালাম পড়তে শুরু করলেন। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে। তিনি প্রথম পেরেকটি যা পুতুলের পায়ে বিধানো ছিল সেটিতে হাত দিলেন। হুজুর যখনই পেরেকটি সামান্য নাড়ালেন, জুনায়েদ ভাই এক অমানসিক চিৎকার দিয়ে উঠলেন। মনে হলো তার হাড় মরমর করে ভেঙে যাচ্ছে। পেরেকটি খুলে আসার সাথে সাথে জুনায়েদ ভাইয়ের পায়ের সেই পচা নোনা জল বের হওয়া বন্ধ হয়ে গেল। সাবধান, শক্তি বাড়ছে। হুজুর গর্জে উঠলেন। হুজুর যখন কাঁধের 2টি পেরেক খুললেন, তখন ঘরের বাতিগুলো হঠাৎ দপদপ করে নিভে গেল। ঘুটঘুটে অন্ধকারের মাঝে আমরা দেখলাম আলমারির উপর রাখা সেই নিষিদ্ধ মাটির হাঁড়িটি থেকে নীল রঙের ধোঁয়া বের হচ্ছে। সেই ধোঁয়ার মাঝে এক বিকৃত মুখচ্ছবি ফুটে উঠল। এক বৃদ্ধা তান্ত্রিকের মুখ, যার চোখগুলো থেকে রক্ত ঝরছে। সেই মানুষটি অট্টহাসি দিয়ে বলতে লাগলো, ওকে ছাড়বো না, ওর রক্ত দিয়ে আমাদের হাড়ি ভরেছে। হুজুর থামলেন না। তিনি চতুর্থ এবং পঞ্চম পেরেকটি খোলার জন্য হাত দিলেন। এই পেরেক দুটি খোলার সময় জুনায়েদ ভাইয়ের মুখ দিয়ে দরদর করে কালো ধোঁয়া বের হতে শুরু করলো। তার গলার সেই যান্ত্রিক কর্কর শব্দটা কমে গিয়ে মানুষের মতো গোঙানি ফিরে এলো। কিন্তু সবচেয়ে বড় বিপদ তখনও বাকি, মাথার পেরেকটি। হুজুর বললেন, তামিম, এইটাই শেষ সুযোগ। আমি যখন মাথার পেরেকটি খুলব, তখন এই ঘরের সমস্ত অপশক্তি আমাদের উপর ঝাঁপিয়ে পড়বে। তুই জুনায়েদের হাতের 1 ফোঁটা রক্ত নিয়ে ওই মাটির হাঁড়িটির উপরে ছিটিয়ে দিবি আর বলবি, তোর ঋণ শোধ হলো, এবার আমাদের মুক্তি দে। আমি ভয়ে কাঁপছিলাম, কিন্তু ভাইয়ের প্রাণের জন্য আমাকে এটা করতেই হবে। হুজুর যখনই মাথার শেষ পেরেকটি সজোরে টান দিলেন, পুরো ঘরটা যেন ভূমিকম্পের মতো কেঁপে উঠল। জানালার কাজগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। সেই অদৃশ্য ছায়া মানুষটি আমাদের উপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করলো, কিন্তু আমি বিদ্যুৎ গতিতে জুনায়েদ ভাইয়ের হাতের রক্ত দিয়ে হাঁড়িটার গায়ে মেখে দিলাম। সাথে সাথে এক বিশাল বিস্ফোরণের মতো শব্দ হলো। সেই মাটির হাঁড়িটি হাজারো টুকরা হয়ে ফেটে গেল এবং ভেতর থেকে সেই পচা কালো ধোঁয়াগুলো আগুনের ফুলকায় পরিণত হয়ে মিলিয়ে গেল। জুনায়েদ ভাই এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে ধপ করে মেঝের উপর পড়ে গেলেন। হুজুর হাঁপাতে হাঁপাতে বললেন, দ্রুত এই পুতুল আর হাড়ির ভাঙা অংশগুলো এখনই নদীতে বিসর্জন দিয়ে আয়। সূর্য ওঠার আগে এগুলো পানির নিচে না গেলে এই অভিশাপ আবার ফিরে আসবে। আমি আর বাবা এক মুহূর্ত দেরি না করে সেই ধ্বংসাবশেষগুলো একটি ব্যাগে ভরে গ্রামের পাশের খরস্রোতা নদীর দিকে দৌড়ালাম। নদীর ঘাটে যখন পৌঁছালাম, তখন আকাশ পরিষ্কার হতে শুরু করেছে। আমি ব্যাগটি সজোরে মাঝ নদীতে ছুঁড়ে মারলাম। পুতুলটি পানিতে পড়ার সাথে সাথে নদী থেকে এক করুণ আর্তনাদ ভেসে এলো। তারপর সব শান্ত। নদীর ঘোলা জলে সেই অভিশপ্ত পুতুল আর ভাঙা হাড়ির টুকরোগুলো তলিয়ে যাওয়ার সাথে সাথে পূব আকাশে ভোরের প্রথম আলোর রেখা দেখা দিল। মনে হলো সেই আলোর প্রতিটা কণা আমাদের পরিবারকে এক নতুন জীবনের স্বাদ দিচ্ছে। আমি আর বাবা যখন বাড়ি ফিরলাম, তখন ভোরের শীতল বাতাস বইছিল, যা গত কয়েকদিনের সে গুমুট আর পচা গন্ধকে চিরতরে ধুয়ে নিয়ে গেছে। বাড়িতে ঢুকে আমি সোজা জুনায়েদ ভাইয়ের ঘরের দিকে দৌড়ালাম। ঘরে ঢুকে যা দেখলাম তা দেখে আমার চোখের কোণ ভিজে এলো। জুনায়েদ ভাই বিছানায় শান্তভাবে শুয়ে আছেন। তার চেহারায় সেই বীভৎস ভাব আর নেই, বরং ভোরের আলোয় তার মুখটা আগের মতো উজ্জ্বল দেখাচ্ছে। বড় হুজুর জায়নামাজে বসে তসবিহ গুনছিলেন। আমাদের দেখে তিনি মৃদু হাসলেন। জুনায়েদ এখন মুক্ত, তিনি শান্ত গলায় বললেন। ঠিক সেই মুহূর্তে জুনায়েদ ভাই চোখ মেলল। তার চোখের সেই সাদাটে ভাবটা কেটে গিয়ে আগের মতো স্বচ্ছ কালো মনে ফিরে এসেছে। তিনি আমাদের দিকে তাকিয়ে খুব দুর্বল স্বরে বললেন, তামিম, পানি দে, আমার খুব পিপাসা লাগছে।
সবচেয়ে বড় অলৌকিক ঘটনাটি ঘটল তখন, যখন মা তার গায়ের চাদরটা সরালেন। আমরা সবাই অবাক হয়ে দেখলাম ভাইয়ের পিঠের সেই গভীর 3টে আঁচড়ের দাগ, যা থেকে কালো রক্ত বের হতো, সেগুলো এখন শুকনো ক্ষতে পরিণত হয়েছে। এমনকি গলার সেই 7টি পেরেকের কালো দাগও অনেকটাই হালকা হয়ে গেছে। মনে হচ্ছে যেন কোনো এক অদৃশ্য হাত তার শরীর থেকে সমস্ত বিষ শুষে নিয়েছে। 7 দিন পর জুনায়েদ ভাই পুরোপুরি উঠে বসলেন। তিনি আমাদের জানালেন সেই দিনগুলোতে তিনি আসলে কি অনুভব করতেন। ভাইয়া বললেন, মনে হতো আমি এক গভীর কুয়োর নিচে পড়ে আছি, আর উপর থেকে সেই বৃদ্ধাতান্ত্রিক আমাকে মাটির পুতুল বানিয়ে নাচাচ্ছে। আমি সব দেখতাম, সব শুনতাম, কিন্তু আমার শরীরের উপর আমার কোনো নিয়ন্ত্রণ ছিল না। জুনায়েদ ভাই এখন সম্পূর্ণ সুস্থ। তিনি আবার কলেজে যাওয়া শুরু করেছেন, মাঠে ফুটবল খেলছেন। তবে সেই ঘটনার পর থেকে তার মধ্যে একটা বড় পরিবর্তন এসেছে। তিনি এখন আর সেই পুরনো দাম্ভিক সাহসী যুবক নন, বরং তিনি এখন অনেক বেশি ধার্মিক এবং সচেতন। তিনি আর কখনোই কোনো পরিত্যক্ত বা অজানা জিনিস একা ধরার সাহস করেন না। বড় হুজুর বিদায় নেওয়ার সময় জুনায়েদ ভাইকে একটা ছোট রূপার কবজ দিয়েছিলেন এবং বলেছিলেন, এই কবচটা সবসময় সাথে রাখবি। কুফরি কালামের প্রভাব তোর শরীর থেকে গেছে ঠিকই, কিন্তু তোর আত্মাটা একবার সেই অন্ধকার দেখেছে, তাই সাবধানে থাকিস। আজ 3 বছর পার হয়ে গেছে। জুনায়েদ ভাইয়ের শরীরে এখন আর কোনো ক্ষত নেই, এমনকি সেই দাগগুলো জাদুর মতো মিলিয়ে গেছে। তবে আজও যখন অমাবস্যার রাতে গ্রামের সেই পুরনো জমিদার বাড়ির দিক থেকে শিয়ালের ডাক ভেসে আসে, জুনায়েদ ভাই জানালার দিকে তাকিয়ে একটু আনমনা হয়ে পড়েন। হয়তো তিনি মনে মনে সেই সর্বশক্তিমানকে ধন্যবাদ জানান, যিনি তাকে সেই মরণ কুয়াশা থেকে ফিরিয়ে এনেছেন। গ্রামের মানুষ আজও সেই গাব গাছের নিচ দিয়ে যাওয়ার সময় ভয় পান, কিন্তু জুনায়েদ ভাইয়ের সেই সুস্থ হাসিটা আমাদের মনে করিয়ে দেয়, অশুভ শক্তি যতই শক্তিশালী হোক না কেন, সত্য আর বিশ্বাসের কাছে পরাজিত হতে বাধ্য। আপনি শুনছেন ভয়ের স্টেশন, যেখানে রাত কথা বলে আর ভয় গল্প হয়ে বেঁচে থাকে। আজকের গল্প এখানেই শেষ, কিন্তু হয়তো এখনও আপনার ঘরের নীরবতাটা একটু আলাদা লাগছে। আপনাদের কাছে গল্পটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে কমেন্টে অবশ্যই জানাবেন, আর যদি মনে হয় আজও একটু বেশি অস্বস্তিকর ছিল, সেটাও লিখে যান। আপনার নিজের জীবনে যদি এমন কোনো ঘটনা থাকে যেটা আজও ভাবলে গা ছমছম করে, তাহলে সেই গল্পটি আমাদের জিমেইলে লিখে পাঠান। আমাদের জিমেইল অ্যাড্রেস voyerstationstory@gmail.com। এমন আর ভয়ঙ্কর গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। আজ এখানেই শেষ করছি, কিন্তু মনে রাখবেন, কিছু গল্প শেষ হলেও অন্ধকার কখনো শেষ হয় না। আবার দেখা হবে নতুন কোনো ভয়ঙ্কর গল্প নিয়ে।